ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো সড়ক দুর্ঘটনা নিয়ে। আপনারা জানেন যে সাম্প্রতিক যে ঈদ গেল, সেই ঈদে আমাদের বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে। এখানে প্রত্যেকটা প্রাণের মূল্য আসলে টাকায় নির্ধারণ করা যায় না, এবং প্রতিটা পরিবার, অনেক পরিবার হচ্ছে এই সড়ক দুর্ঘটনায় পরিবারটাই পঙ্গু হয়ে যাচ্ছে। তার স্বজন হারানোর যে বেদনা সেটা যেমন আছে, তেমনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হচ্ছেন, প্রাণহানি হচ্ছেন। ফলে পরিবারগুলো একটা দীর্ঘ সময়ের জন্য, বছরের পর বছরের জন্য এক ধরনের পঙ্গুত্ব বরণ করছে। এটা আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো সম্ভব না। কিন্তু তারপরেও সরকার সড়ক দুর্ঘটনার একটা আর্থিক মূল্য একটা হিসাব করেছে, যে সেখানে যে যানবাহনের ক্ষতি বা একজন মানুষ যে সড়ক দুর্ঘটনায় মারা গেল, সে জীবিত থাকলে সে যে অর্থনৈতিক কর্মকাণ্ড করত, সেটার একটা আর্থিক হিসাব এটা নির্ধারণ করেছে। এবং এই দুর্ঘটনাগুলোর কারণ কি সেটা নিয়েও তারা হচ্ছে কিছু কাজ করে সেটা গণমাধ্যমে প্রেস করেছে। এই বিষয়ে টিভিএসে নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ ভাই। আমরা আজকে তার কাছ থেকে বিস্তারিত জানবো। আবদুল্লাহ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার যে স্টোরি, আমার যেটা বলছেন যে সড়ক দুর্ঘটনায় বছরের ক্ষতি 60,000 কোটি টাকা। এই খরচ, এই যে ক্ষতি, এটা আসলে সরকার কিভাবে বের করেছে এবং কোন খাতে কত ক্ষতি, আপনি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলছিলেন যে আসলে মৃত্যু বা মানে প্রাণের তো আসলে মূল্য নির্ধারণ করা যায় না। ফলে এটা একজন মানুষ মারা গেছে অথবা দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হয়েছেন, তার মূল্য ঠিক না। মূল্যটা আপনি যে বলছিলেন যে একজন কর্মক্ষম মানুষ, সে যদি তার নিয়মিত কার্যক্রমগুলো করতে থাকতো, তাহলে অর্থনৈতিক কী কর্মকাণ্ড হতো, তার মূল্যটা কত, যিনি মারা গেলেন অথবা যিনি পঙ্গু হয়ে গেলেন তার কি হতো, তার থেকে কী রকমের অর্থনৈতিক সুবিধা দেশ পেত বা তার নিজের পরিবার পেত, সেইটার একটা হিসাব করা হয়েছে। হিসাব করা হয়েছে যে গাড়িটি দুর্ঘটনায় আক্রান্ত হয়, দুর্ঘটনায় পতিত হয়, এই গাড়িটির কি ক্ষতি হয়। কোনো সময় দেখবেন যে শুধু যে মানে গাড়ি থাকে তা নয়, গাড়িতে নানান ধরনের পণ্য থাকে। এটা গণপরিবহনেও থাকে, পণ্য পরিবহন যেগুলো করে সেখানেও থাকে। সেখানে অনেক পণ্যেরও ক্ষতি হয়, গাড়ির ক্ষতি হয়। আপনার এইগুলো নিয়ে অনেক জায়গায় মামলা হয়। মামলার পরে সেখানে আপনার আইনি যে প্রক্রিয়া থাকে সেখানে খরচ হয়। আহত যারা থাকেন তাদের অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিতে হয়, ট্রিটমেন্টের পেছনে খরচ হয়। এই সব বিষয়গুলোকে হিসেব করে বিআরটিএ তারা মনে করছে যে বছরে 60,000 টাকার ক্ষতি, 60,000 কোটি টাকার ক্ষতি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় হচ্ছে, এবং এটি মানে ধারাবাহিকভাবে বেড়ে আসছে আর কি, আগের তুলনায় প্রতি বছর বাড়ছে। আপনি বলছিলেন যে ঈদের সময় প্রচুর মানুষ মারা গেছে। বেসরকারিভাবে যে হিসাব দেওয়া হয়েছে, যাত্রী কল্যাণ সমিতি, তারপরে রোড সেফটি ফাউন্ডেশন, এরা যে হিসাব দিয়েছে তাতে হচ্ছে 10 দিনের হিসাব, 16 মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত। তারা বলছে যে 274 জন লোক মারা গেছে। যদিও সরকারের পক্ষ থেকে এটি ওইভাবে স্বীকার করা হয় নাই, সরকার বলছে এটি 170 জন। আমি আপনাকে যাত্রী কল্যাণ সমিতির একটি হিসাব দিতে পারি। 2025 সালে তারা বলছে 6,700 সড়ক দুর্ঘটনা ঘটেছিল, এবং সেখানে প্রায় 9,300 মানুষ বিভিন্নভাবে মারা গেছেন, এবং সেখানে তারা এরকম একটি ক্ষতির হিসাবও ওই বছর 2025 সালে প্রকাশ করেছিল। সেই সময় তারা প্রকাশ করেছিল এটি 23,000 কোটি টাকা, যেটা গিয়ে বিআরটিএ তাদের এই খুব সাম্প্রতিক একটি ঈদ পরবর্তীতেই এই যে বিভিন্ন দুর্ঘটনা হলো, পরবর্তীতে যাতে দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসা যায় বা কী করণীয়, এটা নির্ধারণের জন্য সড়ক মন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হয়েছিল। সেখানে যে প্রেজেন্টেশন ছিল, সেই প্রেজেন্টেশনে বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ক্ষতির পরিমাণ 60,000 কোটি টাকা। দেখেন, বাংলাদেশে আগে যে সড়ক দুর্ঘটনাগুলি, সেটার একটা নেচার ছিল যে রাস্তাগুলি ছিল হচ্ছে টু লেন, একই রাস্তায়, মাঝখানে কোনো ডিভাইডার ছিল না। এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আরেক পাশ দিয়ে আসছে, এবং মুখোমুখি সংঘর্ষ অনেক হতো, এবং মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির পরিমাণ ছিল বেশি। কিন্তু আমরা গত 10-15 বছরে দেখছি যে আমাদের প্রধান প্রধান হাইওয়েগুলি সব হচ্ছে 4 লেন হয়ে গেছে, এবং একমুখী চলাচল ফলে হচ্ছে এখন কিন্তু মুখোমুখি সংঘর্ষ কমে গেছে। তো তারপরেও
এই যে দুর্ঘটনা যে বাড়ছে এবং বিআরটি এর হিসাবে এই রাস্তায় দুর্ঘটনা কমানো এবং হচ্ছে ব্যক্তি যাত্রী এবং পণ্যবাহী যে যানবাহন সেগুলির হচ্ছে নিরাপত্তা ইনশিওর করা, এটা কিন্তু বিআরটির কাজ। তো বিআরটি কি তার যে বিশ্লেষণটা করেছে 60,000 কোটি টাকা ক্ষতি হয় বা এই দুর্ঘটনা এই পরিমাণ হয়, এই দুর্ঘটনার কারণগুলি কি বলছে এবং এই দুর্ঘটনা থেকে আমাদের দেশের জানমালের রক্ষা আসলে কিভাবে করা যায়, তাদের কোনো সুপারিশ আছে কিনা বা সামনে কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, তারা কারণ নির্ধারণ করেছে। কারণগুলোর মধ্যে তারা প্রথমে বলছে যে বেপরোয়া গতি একটা বড় কারণ আমাদের যানবাহনগুলোর মধ্যে। সেটা আপনি তারা বলছে যে মোটরসাইকেল থেকে শুরু করে আমাদের যে ধরনের যানবাহনগুলো সড়কে চলছে প্রত্যেকের মধ্যেই বেপরোয়া গতিতে চলার একটা প্রবণতা রয়েছে। এই বেপরোয়া গতির কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনাগুলো ঘটে। এর পরের কারণগুলোর মধ্যে তারা বলছে যে গাড়ির ফিটনেসের অভাব থাকে। তারা বলছে যে সড়ক যে নির্মাণ করা হয়েছে, সড়কের নির্মাণে ক্ষেত্রে যে নকশা বা সড়ক এখানে কিছু ত্রুটি আছে, সেটির একটি কারণ থাকে। তারা বলছে যে এই যে ঈদের সময় যে বেশি দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনার মধ্যে একটি থাকে এরকম যে একই চালক দীর্ঘ সময় ধরে উনি গাড়ি চালাচ্ছেন, উনি কোনো রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন না বা নিচ্ছেন না অতিরিক্ত আয় করার কারণে। এইটিও একটি কারণ। ওনারা বলছেন যে চালকদের শারীরিক কিছু সমস্যাও তৈরি হয়, তারা সেগুলোকে খুব বেশি আমলে নেন না, তারা ওইভাবে কাজ করতে থাকে, কিন্তু সেসব কারণে হয়। সব শেষে তারা বলছে যে পথচারী যারা, তাদের অসচেতনতা, এই সব কারণেও হচ্ছে দুর্ঘটনাগুলো ঘটছে। আসলে আমাদের বিশ্লেষক যারা, তারাও এই কারণগুলোই সবসময় বলে আসছেন যে এই সব কারণেই দুর্ঘটনা ঘটছে। আপনি দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসার জন্য তারা কি পরিকল্পনা করছে জানতে চাচ্ছেন। আমি ওই উপস্থাপনার মধ্যে দেখেছি তারা বলছে যে 2030 সালের মধ্যে তারা একটা টার্গেট ঠিক করেছে যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে নিয়ে আসবে, 50% কমাবে। এখন যেরকম দুর্ঘটনা হচ্ছে তার তুলনায় 50% যাতে হয়। সেই কারণে তারা যে সমস্ত সড়ক নির্মাণে ত্রুটি আছে, যেখানে বাঁক হোক অথবা অন্য যে সমস্ত ত্রুটিগুলো আছে, যেখানে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে বেশি, সেইখানে তারা সেগুলো সংশোধন করার একটি উদ্যোগ নেবে। যাত্রীদেরকে তারা মানে যারা প্রকৃত প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৃত চালক যাতে গাড়ি চালায় সেটি নিশ্চিত করার জন্য তারা কিছু উদ্যোগ নেবে এবং সেটি একটি ডিজিটাল পদ্ধতি। এই বিষয়টা জানতে চাই যে প্রকৃত চালক যাতে গাড়ি চালায়, এটা হচ্ছে বিআরটি কিভাবে ইনশিওর করবে? এটা কিন্তু বিআরটিরই কাজ যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সহীন কেউ যাতে হচ্ছে গাড়ি চালাতে না পারে, এটা কিন্তু বিআরটির কাজ। হ্যাঁ, বিআরটি লাইসেন্সটা যেহেতু বিআরটি দেয়, তাদের কাজ। এটা কিভাবে ইনশিওর করবে? তারা ওইখানে আমি যে লেখা দেখেছি, তারা সেখানে বলছে যে প্রকৃত চালক বলতে হচ্ছে যে যিনি দক্ষ চালক। মানে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স নিচ্ছেন তার আগে আপনার দক্ষতা প্রমাণ করেই আপনাকে লাইসেন্স নিতে হবে। তো সেই ক্ষেত্রে তারা বলছে যে মানে ইতিমধ্যে যারা লাইসেন্স নিয়েছে তাদের ক্ষেত্রে তারা কি করবে এটা বলে নাই, বা আমি ঠিক জানিও না তাদের পরিকল্পনাটা। কিন্তু নতুনদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে মানে পরিপূর্ণভাবে যার দক্ষতা আছে শুধুমাত্র তাকে লাইসেন্স দেওয়া হবে, এরকম একটি সিদ্ধান্তের কথা তারা বলেছে ওখানে। পাশাপাশি ড্রাইভারদের ডোপ টেস্টের কথা তারা বলেছে। এর জন্য 11টি মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে যে এই হাসপাতাল থেকে যাতে একটা টিম দেওয়া হয়, যারা হচ্ছে সড়কে র্যান্ডামলি হঠাৎ করেই একজন চালক যাচ্ছেন, তাকে দাঁড় করিয়ে যেন সে ডোপ টেস্ট করতে পারে যে তিনি কোনো কারণে নেশাগ্রস্ত কিনা বা তার মানে নেশার অভ্যাস রয়েছে কিনা। ওই মুহূর্তে নেশাগ্রস্ত না হলেও ডোপ টেস্ট করলে জানা যাবে যে তার নেশার অভ্যাস আছে কিনা, এরকম সেইটা তারা করবে। এই উদ্যোগগুলো তারা নিচ্ছে। আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাবো, গত সরকারের সময় যিনি সড়ক মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব, তিনি কিন্তু বিআরটিতে একবার পরিদর্শনে গিয়ে এক অফিসারের নাম ছিল মাসুদ, তাকে বলেছিলেন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও। তো বিআরটি বাংলাদেশে একটা মাসুদেরই হচ্ছে প্রতিকৃতি, যে বিআরটিতে যে দুর্নীতি এবং হচ্ছে উপযুক্ত ট্রেনিং ছাড়া যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বিক্রি করা হয়,
তো সেইটা বিআরটিএ কিভাবে বন্ধ করবে? দেখুন, এটা সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সরকার যদি ঠিকভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে মাসুদ অপসারণ করা, মাসুদের ভালো হয়ে যাওয়া আমার মনে হয় যে খুব কঠিন কোনো কাজ না। সরকার যদি আজকে মনে করে যে এরপরে যিনি ড্রাইভিং লাইসেন্স পাবে, সে যদি আসলে মানে ড্রাইভিংয়ের দক্ষতা অর্জন না করা পর্যন্ত তাকে লাইসেন্স দেওয়া হবে না, তাহলে কিন্তু আসলে পাবে না। এটা বন্ধ করা খুব কঠিন কোনো কাজ না। কিন্তু আসলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে এরকম হয় যে আপনি হয়তো লাইসেন্সের প্রত্যাশী, আপনার পরিচিত কোনো ব্যক্তি আছে যিনি কাউকে হয়তো অনুরোধ করলে আপনাকে লাইসেন্স দিয়ে দিবে, অথবা আপনি যে দুর্নীতির কথা ব্যক্তি না, ওখানে দালাল আছে, হ্যাঁ দালাল আছে, যাবেন, হ্যাঁ টাকা দেবেন, সে লাইসেন্সের ব্যবস্থা করে। এই যে টাকার বিনিময়ে লাইসেন্স অথবা কারোর অনুরোধের প্রেক্ষিতে লাইসেন্স দিয়ে দেওয়ার ঘটনা, এটি বন্ধ করা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আজকে থেকে যার গাড়ি চালানোর দক্ষতা নেই তাকে আমরা লাইসেন্স দেব না, আমরা একেবারেই পরীক্ষা করে নিশ্চিত হয়ে আমরা লাইসেন্স দিব। এইটা যদি সরকার চায় সেটি করা সম্ভব। আমি সরকারের কাছে আমার অনুরোধ বা আমার প্রত্যাশা নাগরিক হিসাবে যে সরকার এই পদক্ষেপটাই নেবে। এই ক্ষেত্রে একটা দুর্ঘটনা একটা পরিবারকে যে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, এটা যদি কাছে কেউ দুর্ঘটনার শিকার না হয়, আসলে তাত্ত্বিকভাবে খুব ভালো বোঝা যায় না। তার বাবা মা, তার সন্তান, তার স্ত্রী, সে নিজে যদি সে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে তার জীবনযাপন করতে হয়, একজন পঙ্গু মানুষের জীবনযাপন যে কত কষ্টের, এটি কাছের মানুষ যারা যদি কেউ থাকে যে এই ধরনের ঘটনার শিকার হয়েছে, তখন আসলে খুব উপলব্ধি করা যায়। এটি একেবারে প্রতি মুহূর্তে প্রতি পদে পদে মানুষকে খুব বিপদের মধ্যে রাখে আসলে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, যে কোনো দুর্ঘটনা, সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা হোক, অগ্নি দুর্ঘটনা, কোনো আমরা চাই যে সকল দুর্ঘটনায় কমে যাক, দেশের সারা মানুষই নিরাপদে থাকুক, সুস্থ থাকুক, সে রাস্তায় চলুক, বাড়িতে থাকুক বা যে অবস্থাতেই থাকুক। কিন্তু আমরা সর্বশেষ যে দুর্ঘটনাটি দেখলাম সড়কে, যে পদ্মা নদীতে একটা বাস পানিতে নামিয়ে দেওয়া, সেখানে কিন্তু আপনারা যে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, যে বাসটা যে ফেরিতে উঠবে, সেই ফেরির রাস্তা যে পল্টন, সেখান থেকে কিন্তু বাস যাতে নদীর দিকে যাইতে না পারে, সেখানে কিন্তু কোনো ব্যারিকেড নেই, সেখানে কোনো সাংকেতিক চিহ্ন নেই যে থামুন, যে একটা মার্ক থাকবে, সেরকম কোনো কিছু নেই। আবার বাসটা চালাচ্ছিল চালকের বদলে হেল্পার। তো এরকম যে অনিয়ম, সেটা কিন্তু সব জায়গায় হচ্ছে, এবং সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলি যে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না, সেটা আসলে দেশের প্রত্যেকটা মানুষের জানে। এই জন্যে বিআরটিও হওয়া লাগে না, কোনো গবেষণার প্রয়োজন নেই। আমরা চাই যে সরকার সকল ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য তারা সত্যিকার অর্থে কার্যকর পদক্ষেপ নেবে। এ ধরনের স্টাডি করে একটা হিসাব মিলে সাংবাদিকদের সামনে এসে জানানো, এটা আসলে সরকারের কাজ না। সরকারের কাজ দুর্ঘটনা বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া। আমরা যে জনগণ যে ট্যাক্স, পরিশ্রমের টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দেই, সেই ট্যাক্সের অর্থ খরচ করে দেশের জনগণের জীবন রক্ষায় সরকার কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।